সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমার ইতিমধ্যে একটি ক্লাস হয়ে গেছে, আজ দ্বিতীয় ক্লাস। গতদিন আমি আলোচনা করেছিলাম অর্থনীতি কি, অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা বা অর্থনীতি পাঠের গুরুত্ব। তো অনেকে গত ক্লাসে আমি পরিচয় দিয়েছিলাম, হয়তো অনেক পেয়েছো, অনেকে পাও নাই, যে কারণে আমি আজকে আবার নতুন করে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইরহাট, শরীয়তপুর। অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের পাঠ শুরু করছি। আমার আজকের পাঠ অর্থনীতির মৌলিক সমস্যা। অর্থনীতির মৌলিক সমস্যা কি? আমরা জানি অর্থনীতি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। গতদিন আমি বলছিলাম যে সীমিত সম্পদ এবং অসীম অভাব নিয়ে আলোচনা করা। সীমিত সম্পদ এবং অসীম অভাব নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বা এই কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে অর্থনীতির কিছু সমস্যা দেখা দেয়, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কিছু অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, যেগুলিকে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা হিসাবে পরিগণিত করি। আসো আমরা বিষয়গুলি জানি। অর্থনীতির মৌলিক সমস্যা এটা জানার আগে আমরা জানি যে এখানে আমাদের দুইটা মূল বিষয় থাকে। একটা হচ্ছে সীমিত সম্পদ, আরেকটা হচ্ছে অসীম অভাব, অথবা আমরা বলতে পারি সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব। এই সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব পূরণের লক্ষ্যে আমাদের যে কর্ম প্রচেষ্টা, এই কর্ম করার ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি, সেটাকে বলা হয় মূলত অর্থনীতির মৌলিক সমস্যা। তো আমরা এখানে একটু আলোচনা করি যে অপ্রতুলতা বা হচ্ছে সম্পদের স্বল্পতা কি। সম্পদের অপ্রতুলতা বা সম্পদের আমরা বলছি যে সম্পদের দুষ্প্রাপ্যতা। এখন এই বিষয়টা যদি আমরা আসি যে আমাদের যে পরিমাণ, অর্থাৎ ভোক্তা তার অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন, সেই পরিমাণ সম্পদ যদি যোগান পর্যাপ্ত না হয়, সেই পরিমাণ সম্পদ যদি না পায়, সেটাকে বলি আমরা সম্পদের অপ্রতুলতা বা অপর্যাপ্ততা বা দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতা সম্পদের মধ্য থেকেও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই যে সীমিত সম্পদ, এই সম্পদ দ্বারা আমাদের যে অসীম অভাব, এটা পূরণ করার চেষ্টা করতে হবে। তো এই পূরণ করার লক্ষ্যে আমাদের তিন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থনীতিবিদ স্যামুয়েলসন তিনটা সমস্যার কথা বলছে। এক নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে যে হোয়াট টু প্রোডাক্ট। হোয়াট টু প্রোডাক্ট, কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে। কারণ আমরা জানি যে অর্থনীতি যখন কি উৎপাদন করা হবে বলতে অর্থনীতি সে সাধারণত উৎপাদন ভিত্তিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমার যে সীমিত সম্পদ আছে, এই সম্পদ দ্বারা আমি কি করতে পারি, মূলত কি উৎপাদন করা হবে বা আমি কি করতে পারি আমার যে সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদ দ্বারা। যেমন ধরে নাও তোমাদের এক খণ্ড জমিন আছে, হতে পারে সেটা 1 বিঘা। এখন এই 1 বিঘা জমিতে তুমি যদি কৃষিজাত ফসল উৎপাদন করতে চাও, তাহলে সেখানে ধান ফলাতে পারো, পাট ফলাতে পারো, তামাক ফলাতে পারো, আদার্স অনেক ফসল ফলাতে পারো। কিন্তু তোমার ফার্স্টলি ডিসিশনে আসতে হবে যে আসলে তুমি কোনটা ফলাতে চাও। তুমি ধান উৎপাদন করবে, নাকি পাটের উৎপাদন করবে, নাকি অন্য কোনো কিছু করবে। তাহলে এই যে আমার যে সম্পদ আছে, এই সম্পদ দ্বারা কি উৎপাদন করা হবে, এইটা মূলত একটা সমস্যা। অর্থাৎ প্রথম সমস্যাটা হচ্ছে হোয়াট টু প্রোডাক্ট, আমি কি উৎপাদন করব। কি উৎপাদন করব, এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, দেখো আমার এক খণ্ড জমিন আছে, তো সে ধরে নিলাম আমার এক খণ্ড জমিন, এখানে একটা জমি। তো এই জমিটাকে
আমি ধান এবং পাটের জন্য যদি ব্যবহার করি, তাহলে আমি এখানে ধরছি যে ধানের উৎপাদন, এখানে ধরে নিচ্ছি পাটের উৎপাদন। তো আমি আমার এই জমিটাকে যদি পুরো জমিটায় ধানের জন্য ব্যবহার করি, তাহলে আমি পাটের উৎপাদন করতে পারবো না। আবার যদি পুরো জমিটা পাট করায়, তাহলে ধান পাবো না। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি। আমার ধানের উৎপাদন করব, নাকি পাটের উৎপাদন করব, নাকি ধান এবং পাট উভয়ের উৎপাদন করব। তাহলে এই যেটা, এটাকে বলা হচ্ছে অর্থনীতির প্রথম যে সমস্যা, সেটা 1 নম্বর সমমৌলিক সমস্যা। এখন আমি আইডেন্টিফাই করলাম যে আমি এখানে হচ্ছে ধান উৎপাদন করব এবং পাট উৎপাদন করব। তাহলে এই ক্ষেত্রে ধান এবং পাট উভয় উৎপাদনের জন্য যদি আমরা দেখাতে চাই, তাহলে একটা রেখার অবদারণ হয়। একটা রেখা দ্বারা আমরা এটাকে দেখাতে পারি, যেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণে সমান উৎপাদন নির্দেশ করে, তাকে বলা হয় সম উৎপাদন রেখা। সম উৎপাদন অর্থাৎ সমান উৎপাদন যে রেখা দ্বারা নির্দেশ করে, সেটাকে বলছি আমরা সম উৎপাদন রেখা। খেয়াল করো, আমরা এখানে একটু আইডেন্টিফাই করি। আমরা এখানে দেখছি x অক্ষ, এটাকে বলছি y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। আমরা আমাদের উৎপাদিত পাটকে আমরা যদি এখানে দেখাই যে পাট, এখানে দেখাচ্ছি ধানের উৎপাদন। এখন আমাদের জমিটুকু আছে, একটা সব জমিনে যদি আমি ধানের উৎপাদন করি, তাহলে হয়তো আমি এই পর্যন্ত ধান পেতে পারি, এই পর্যন্ত। আবার যদি সমগ্র জমিতে আমি যদি পাটের উৎপাদন করি, তাহলে হয়তো বা এই বিন্দু পর্যন্ত পাটের উৎপাদন পেতে পারি। তাহলে এটাকে আমরা যদি একই সাথে চিত্রে দেখাতে চাই, তাহলে এই ধরনের একটি রেখার অবতারণ হয়। এই রেখাটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন যদি আমরা এর উপরে কোনো অন্য কোনো একটা বিন্দুতে আসি, সি একটি বিন্দু, আবার মনে করো ডি একটি বিন্দু। তো এই সি বিন্দুতে যদি আমি আসি, তাহলে আমরা বলছি এইখানে মনে করো এম, এখানে আমাদের এন। তাহলে এন পরিমাণ পাট, এন পরিমাণ এখানে ধানের উৎপাদন পেতে পারি। এখন আমার পাটের যদি প্রয়োজন বেশি হয়, অথবা দ্বি বিন্দুতে যদি আমি আসি, তাহলে আমি এখানে এন অন পরিমাণ পাট আর এন অন পরিমাণ ধানের উৎপাদন পাবো। তাহলে এই ক্ষেত্রে ধানের উৎপাদন যদি কমে যায়, পাটের উৎপাদন বৃদ্ধি পায়। অপোজিট ভাবে যদি আমরা বলি যে ধানের উৎপাদন, পাটের উৎপাদন যদি কম হয়, তাহলে ধানের উৎপাদন এটা বেড়ে যায়। অর্থাৎ আমি আমার জমিতে শুধু ধান উৎপাদন করব, নাকি শুধু পাট উৎপাদন করব, নাকি ধান পাট উভয় উৎপাদন করব, এই যে একটা অসুবিধা, এই যে একটা সমস্যা, এটাকে বলা হয় অর্থনীতির মৌলিক সমস্যা প্রথম। অর্থাৎ হাউ টু প্রোডাক্ট, কি উৎপাদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। এখন আমরা আসি সেকেন্ড যে সমস্যাটি আমাদের আছে, সেই সমস্যা। অর্থাৎ দ্বিতীয় সমস্যাটা হচ্ছে 2 নম্বর, যেটা বলছি হাউ টু প্রোডাক্ট। হাউ টু প্রোডাক্ট এটা হচ্ছে কি উৎপাদন করব, আর এটা হচ্ছে হাউ, কিভাবে উৎপাদন করব। আমি উৎপাদন করতে চাইছি, কিন্তু উৎপাদনের কৌশলটা কি হবে, আমি এটা বলছিলাম। এখন আমরা আসি সেকেন্ড যেটা, যে কিভাবে উৎপাদন করব। তাহলে কিভাবে উৎপাদন হবে, প্রথম হচ্ছে কি উৎপাদন, কিভাবে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, বা কিভাবে উৎপাদন করব আমি। তো খেয়াল করো, আমার যখন আমি জমিটাকে আইডেন্টিফাই করে ফেললাম যে আমার জমিটায় ধান অথবা পাট উৎপাদন করতে পারি, এখন এই ধান পাট উৎপাদনের ক্ষেত্রে আমি কিভাবে উৎপাদন করব বলতে আমাকে একটু আসতে হবে অর্থনীতির উৎপাদনের ক্ষেত্রে যে উপকরণগুলি আছে। অর্থনীতিতে আমরা জানি যে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা উপকরণের সমন্বয়ে কোনো কিছু উৎপাদন করা সম্ভব হয়। তো এই 4টা উপকরণের সমন্বয়ে যখন আমরা উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে যে উপকরণগুলি ব্যবহার করি, সেই উপকরণগুলি হচ্ছে, আমি একটু আলাদা করে দেখি, যেটা 1 নম্বর যেটা আসে যে ভূমি, 2 নম্বর শ্রম, 3 নম্বর
মূলধন আর 4 নম্বর সংগঠন। এই চারটা উপকরণ এর সমন্বয়ে উৎপাদন হয়। যেমন ভূমি না হলে আমি কোনো দ্রব্য উৎপাদন করতে পারি না, ঠিক একইভাবে শ্রমের প্রয়োজন, মূলধনের প্রয়োজন এবং সংগঠনেরও প্রয়োজন। এই চারটা একে অপরের পরিপূরক, একটি ছাড়া আরেকটা কাজ করতে পারে না বা কোনো উৎপাদন সম্ভব নয়। চারটা উপকরণের মধ্যে আমরা এই ভূমিকে এবং সংগঠনকে, এই দুটি উপকরণকে স্থির উপকরণ হিসাবে বিবেচনা করি। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে এই উপকরণটি থাকে স্থির, এটাকে পরিবর্তন করা যায় না। এক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণ হিসাবে আমরা এই দুটা বলছি, এটা হচ্ছে পরিবর্তনশীল। এই দুইটা উপকরণ যদি আমি পরিবর্তন করি তাহলে উৎপাদনের পরিবর্তন হবে, অর্থাৎ উৎপাদন বাড়াতে পারি, কমাতে পারি। আবার উৎপাদন বাড়ানো কমানোর জন্য এই দুটি উপকরণের পরিবর্তন সম্ভব। তো আমরা এই কিভাবে উৎপাদন করব এটা বলতে বোঝাতে হবে যে আমি কিভাবে উৎপাদন করব, শ্রম এবং মূলধনের ব্যবহারটা কিভাবে করব। এই দৃষ্টিকোণ থেকে আমরা মূলধনের ভিত্তিতে যে উৎপাদন সেইখানে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে শ্রম নিবিড় কৌশল আর একটাকে বলা হয় মূলধন নিবিড় কৌশল। এক নম্বর হচ্ছে শ্রম নিবিড় কৌশল, শ্রম নিবিড় কৌশল। আর দুই নম্বর বলছে মূলধন নিবিড় কৌশল। দুইটা কৌশল আমরা এখানে অবলম্বন করতে পারি, একটা হচ্ছে মূলধন নিবিড় আর একটা হচ্ছে শ্রম নিবিড়। এখন নিবিড় মানে কি, যেটা খুব ক্লোজলি থাকে আর কি, যেটা বেশি থাকে। নিবিড়তা মানে কি, যার সাথে যার সম্পর্কটা সবচেয়ে বেশি। তো আমরা উৎপাদনের ক্ষেত্রে শ্রম নিবিড় বলতে যার শ্রমও বেশি লাগে, অর্থাৎ যে দ্রব্য উৎপাদনের জন্য বেশি পরিমাণে শ্রম প্রয়োজন সেটাকে বলি আমরা শ্রম নিবিড়। আর যেটাকে বেশি মূলধনের প্রয়োজন সেটা বলা হয় মূলধন নিবিড়। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি উৎপাদন করবো ঠিকই, কিন্তু আমি শ্রম বেশি ব্যবহার করব নাকি মূলধন ব্যবহার করব। শ্রমের ব্যবহার বেশি যদি করি সেটাও আমি উৎপাদন করতে পারবো, আবার মূলধন যদি ব্যবহার করি বেশি সেটাও আমার উৎপাদন সম্ভব। অর্থাৎ এই ক্ষেত্রে যদি বেশি পরিমাণ মূলধন ব্যবহার করি তাহলে কম পরিমাণ শ্রম ব্যবহার করব, আর যদি কম পরিমাণ মূলধন ব্যবহার করি তাহলে বেশি পরিমাণ শ্রম ব্যবহার করব। দুইটা, একটা হচ্ছে একটি বেশি হলে অপরটি নিশ্চয়ই কমাতে হবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের উদ্দেশ্যে আমরা দুইটা কৌশল অবলম্বন করতে পারি, একটা হচ্ছে শ্রম নিবিড় কৌশল আর একটা হচ্ছে মূলধন নিবিড় কৌশল। তাহলে মূলধন নিবিড় কৌশল যদি অবলম্বন করি তাহলে আমি কি করতে পারি যে বেশি পরিমাণ মূলধন নিয়োগ করব, আবার কম পরিমাণ মূলধন যদি দেই তাহলে আমার তার জন্য বেশি পরিমাণ শ্রম দিতে হবে। তো আমি কোন কৌশলটা অবলম্বন করব, এই বিষয়টাই হচ্ছে মূলত কিভাবে উৎপাদন করব, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে আমি কোন কৌশলটা অবলম্বন করব। খেয়াল করো, তাহলে এটা যদি আমরা একটা চিত্রে দেখতে চাই তাহলে আমরা ভূমি আঁকে এখানে মনে করো লেবার দেখাইলাম, এখানে দেখাই ক্যাপিটাল। অর্থাৎ শ্রমের ইংরেজি হচ্ছে লেবার, আমরা এল দিয়ে প্রকাশ করি, মূলধনের ইংরেজি হচ্ছে ক্যাপিটাল, আমরা এটাকে কে দিয়ে প্রকাশ করি। যদিও কে এখানে হচ্ছে সি, ক্যাপিটালের স্পেলিংটা হচ্ছে সি দিয়ে শুরু, কিন্তু এই মূলধন বলতে দাস ক্যাপিটাল, কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল থেকে এই যে ক্যাপিটাল কথাটা হচ্ছে কে দিয়ে আসছে। তাহলে কে দিয়ে আমরা সাধারণত এটা ব্যবহার করি, আর এটা হচ্ছে মূলবিন্দু। তো আমরা এখানে একটা রেখা দেখাই, এই রেখাটা এরকম একটা রেখা দেখায়, এই রেখাটাকে বলছে আই কিউ, আইসোপন্ট, সম উৎপাদন রেখা। আইসোপন্ট বা সম উৎপাদন রেখা, তাহলে কি জিনিস আসলে এই সম উৎপাদন রেখাটা কি জিনিস? সম মানে কি, সমান, উৎপাদন তো উৎপাদন, রেখা তো রেখা। তো যে রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে সেটাকে বলছে সমউৎপাদন রেখা। অর্থাৎ যে রেখার প্রতিটা বিন্দুতে দুটি উপকরণ, আমরা এখানে দুইটা উপকরণ দেখছি, একটা দেখছি কি লেবার আর একটা হচ্ছে ক্যাপিটাল। দুইটা উপকরণ ব্যবহার করব, দুইটা উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন দেব। তাহলে সমান উৎপাদন যদি হয় তাহলে আমরা এখানে একটা বিন্দু নিলাম, এটা মনে করো এ বিন্দু, এখানে একটা বিন্দু দেখছি, এটা মনে করো বি বিন্দু। তাহলে এ বিন্দু অনুযায়ী যদি উৎপাদন করি তাহলে এ অন পরিমাণ লেবার, কে অন পরিমাণ ক্যাপিটাল এখানে নিয়োগ করা হয়। খেয়াল করবে যে এ বিন্দুতে ও থেকে কে অন পরিমাণ
পরিমাণ ক্যাপিটাল ব্যবহার করছি, ও থেকে এল পরিমাণ লেবার ব্যবহার করছি, অর্থাৎ লেবারের পরিমাণ কম, ক্যাপিটালের পরিমাণটা বেশি। আবার যদি আমি বি বিন্দুতে আসি, যা মনে করো A2, এখানে হচ্ছে K2, খেয়াল করো এই এ বিন্দুতে যদি উৎপাদন মনে করো এটা হচ্ছে 100 একক বা 100টি, এখানেও 100 একক, অর্থাৎ সমান উৎপাদন দেখে এ বিন্দুতে যে পরিমাণ উৎপাদন দেখি বি বিন্দুতে ঠিক একই পরিমাণ উৎপাদন, কিন্তু এ বিন্দুতে আবার মূলধন বেশি ব্যবহার করা হচ্ছে, শ্রম কম ব্যবহার করছি। বি বিন্দুতে আমি শ্রম বেশি ব্যবহার করছি, মূলধন কম ব্যবহার করছি। তাহলে উৎপাদন ঠিক থাকছে, কিন্তু আমার যে উৎপাদনের উপকরণের পরিবর্তন করে উৎপাদনের পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমরা এই দুইটা কৌশলের মধ্যে কোন কৌশলটা অবলম্বন করব, এটাই মূলত আমার একটা চ্যালেঞ্জ বা একটা সমস্যা। এটাকে বলছি 2 নম্বর সমস্যা, অর্থাৎ শ্রমনিবিড় কৌশল অবলম্বন করব না মূলধন নিবিড় কৌশল অবলম্বন করব। তাহলে প্রথমে আমাদের সাথে কি উৎপাদন করব, ডিসিশন নিয়ে নিলাম যে আমার ধান এবং পাট উভয় উৎপাদন প্রয়োজন। এখন ধানের উৎপাদন কতটুকু, পাটের উৎপাদন কতটুকু, সেটাও আমি আইডেন্টিফাই করলাম যে আমার এই পরিমাণ দরকার। অর্থাৎ মনে করো যে আমি সব মিলে আমার 100 একর উৎপাদন দরকার। এখন এই 100 একর উৎপাদনের জন্য আমার কোন কৌশলটা আমি অবলম্বন করব, সেটা মূলধন নিবিড় কৌশল অবলম্বন করব নাকি শ্রম নিবিড় কৌশল অবলম্বন করব। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে যে সমস্যাটা আমরা দেখি সেটা হচ্ছে, দেখো আমরা তৃতীয় যে সমস্যা, অর্থাৎ মৌলিক সমস্যা 3টার কথা বলছি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, আর থার্ড যেটা ফর হোম টু প্রোডাক্ট, ফর হোম টু প্রোডাক্ট, এটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। প্রথমত আসছে কি উৎপাদন করা হবে, অর্থাৎ আমি কি উৎপাদন করব, এটা 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করব, থার্ড হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। খেয়াল করো, অর্থনীতির সমস্ত কর্মকাণ্ড সাধারণত এটা কি মুনাফার উদ্দেশ্যে করা হয়। আমরা যেটা ব্যক্তিগত জন্য ব্যবহার করি, ব্যক্তিগত ভোগের জন্য যেটা, সেটা নিয়ে আমরা অত বেশি আলোচনা করি না, বিশ্লেষণ করি না। কিন্তু আমাদের প্রত্যেকের একটা টার্গেট থাকে, উৎপাদনের উদ্দেশ্য থাকে যে এখানে মুনাফা আসবে। তাহলে মুনাফার উদ্দেশ্যে এখন আমি যে দ্রব্যটা উৎপাদন করছি, এখানে আমার হিসাবটা আসবে যে আমার যে সম্পদটা আছে আমি সেখানে কিছু উৎপাদন করব। এখন এই উৎপাদিত দ্রব্যটা আমি কার জন্য উৎপাদন করব, এখানে হতে পারে খেয়াল করুন কার জন্য উৎপাদন করবো, অর্থাৎ আমি যে দ্রব্যটা উৎপাদন করছি এই দ্রব্যের ভোক্তা কারা হবে, সেটা আমি আমার স্বয়ংভূত ভোগের জন্য করব, অর্থাৎ আমি নিজেই সেটা ভোগ করার জন্য উৎপাদন করব, নাকি ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করব। এখন যদি ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করি, এখানে আমার পার্সোনাল ইউজের জন্য করতে পারি, ব্যবসায় মুনাফার জন্য করতে পারি। এখন ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে যদি করি, তাহলে সেই দ্রব্যটা কারা ভোক্তা হবে, অর্থাৎ কারা আমার এই দ্রব্যটা ভোগ করবে। আপমর জনসাধারণ সবাই ভোগ করবে, নাকি সমাজের একটা নির্দিষ্ট শ্রেণীর লোকজন ভোগ করবে। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণী বলতে এখানে হায়ার ক্লাসের লোক হতে পারে, অর্থাৎ যারা উচ্চ মর্যাদার তারা হতে পারে, আবার মধ্যবিত্ত অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণীর হতে পারে, মধ্যবিত্ত শ্রেণীর হতে পারে, অথবা নিম্নবিত্ত শ্রেণীর হতে পারে। অর্থাৎ শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে আমার যে দ্রব্যটা এখন আমি কার জন্য উৎপাদন করব, এক্ষেত্রে নাকি অবহল সবাই আমার এই দ্রব্যটা ভোগ করতে পারবে। এই 3 নম্বর সেটা হচ্ছে যে আমি দ্রব্যটা উৎপাদন করব, কিন্তু এর ভোক্তা কারা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে জিনিসটা দেখলাম, যে আমরা গত ক্লাসে দেখছিলাম অর্থনীতি কি কেন করব, আজকে আমরা দেখলাম যে আসলে অর্থনীতি করতে হবে আমাদের দৈনন্দিন প্রয়োজনে, আমাদের স্থাপত্যিক কর্মকাণ্ডের জন্য। এখন এই ক্ষেত্রে যখনই আমরা অর্থনীতির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা দেখতে চাই, তখনই আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থনীতির একটা সমস্যার সম্মুখীন হতে হয়, যেটাকে অর্থনীতির মৌলিক সমস্যা হিসাবে পরিগণিত করা হয়। এখন এই মৌলিক সমস্যা হিসেবে পরিগণিত যখন করছি, সেক্ষেত্রে আমরা এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই যদি করি, তাহলে সামারাইজেশনে আমরা 3 ধরনের সমস্যা পেতে পারি। 1 নম্বর হচ্ছে ফর টু প্রোডাক্ট, কি উৎপাদন করব। 2 নম্বর হচ্ছে হাউ টু প্রোডাক্ট, কিভাবে উৎপাদন করব। আর থার্ড হচ্ছে হোম টু প্রোডাক্ট, কার জন্য উৎপাদন করব, ফর হোম টু প্রোডাক্ট, কার জন্য উৎপাদন করব। এই 3 ধরনের সমস্যা নিয়েই মূলত অর্থনীতির যে আলোচনা বিষয়। তো ঠিক আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা।
আমার মোবাইল নাম্বারটা আমি যোগ করছি 01722360342 মোহাম্মদ মফিজুল ইসলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।